শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ দেশবাসীর। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। গণতন্ত্রে ফেরাই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ, বললেন ফখরুল। ফ্যাসিবাদের সহযোগী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান নাগরিক কমিটির। সর্বস্তরের শ্রদ্ধা শেষে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা। প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজার পর বিকেলে দাফন। জরিপের অর্ধেক বাকি রেখে সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। ঝুঁকিতে বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। স্বাগত। এখন ঢাকা, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ভোরে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন দেশবাসী। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ভোরের আলো ফুটতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফুলেল শ্রদ্ধা জানান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। এরপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধায় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। বিগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সহ দেশের গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আইন উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বুদ্ধিজীবীদের আত্মত্যাগেরই ধারাবাহিকতা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। ঠিক 71-এ যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেট। ঢল নামে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষের। বাঙালি জাতির দীর্ঘ লড়াই সংগ্রামে বুদ্ধিজীবীরা মেধা, মনন কিংবা লেখনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। তবে দীর্ঘ ৫৩ বছরে বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই স্বপ্ন আজও অধরা রয়ে গেছে। তবে ২৪-এর এই গণ অভ্যুত্থান ৭১-এর সেই শহীদদের স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে হাসিব বিল্লাহ, এখন ঢাকা।
বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতন্ত্রে ফেরা শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। সকালে বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন রাজনৈতিক নেতারা কথা বলেন গণমাধ্যমে। এ সময় বিএনপির নেতারা বলেন, রাজনৈতিক দল নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে, কোনো বিরাজনীতিকরণ বাংলাদেশে হতে দেয়া হবে না। বিএনপি নেতারা নির্বাচনের রোডম্যাপেরও তাগিদ দেন। নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গেল 15 বছরে যেসব বুদ্ধিজীবী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের প্রত্যাখ্যান করা হবে। 71-এর গণহত্যার সহযোগিতার বিচার দাবি করেন তিনি, তবে আওয়ামী লীগের মতো পাতানো বিচার নয় বলে জানান তিনি। এত বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে আবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, যাতে এই দেশে আবারও ওই 71-এর যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, একটা সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেটা এক কথায় আমাদের ছাত্র তরুণরা এসছেন, বৈষম্যহীন বাংলাদেশ। প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা হত্যাযোগ্য সবগুলোই করা হয় যারা প্রতিবাদী হয়ে ওঠেন তাদের বিরুদ্ধেই। তো সেই জায়গা থেকে 14ই ডিসেম্বর আমাদের কাছে আরো বেশি গুরুত্ব বহন করে। উপদেষ্টার যে বক্তব্যটা, আমি বলেছি যে এইটা একটা বিরাজনীতিকরণের একটা আভাস তৈরি করে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। তারা যদি এরকম রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এরকম বিভাজন রেখা টানেন, এটা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে, আমরা তো এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন পাইনি, তো সুতরাং ওইটা এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়। আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী নাইম আবির। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আবির, জানাবেন শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কি বলছেন? উজ্জ্বল, একেবারে নতুন বাংলাদেশে নতুন করে তারা আসলে শুরু করতে চায়। একই সাথে সবার সহযোগিতা চায়। জুলাই যে বিপ্লব হয়েছে, যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশ তারা তৈরি করতে চায়, যেখানে কোনো বৈষম্য থাকবে না। মোটা দাগে এই কথাগুলো আমরা আসলে শুনেছি আজকে যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এর বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, তাহলে বিএনপির যে নেতারা তারা কিন্তু বরাবরই একই কথা বলেছেন, যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চায় এবং বিরাজনীতিকরণ অথবা এই অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই কাজ করতে হবে, সেই কথাটি তারা আসলে বলেছে। এর বাইরে গিয়ে যারা জাতীয় নাগরিক কমিটির কথা একটু বলতে চাই, তারা আসলে এখানে 9:30 কিছুক্ষণ পরে এসেছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং এরপরে তারা বলেছেন যে এই গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় যে বুদ্ধিজীবীরা এই সরকারকে ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে বিভিন্ন লিখনির মাধ্যমে, কবিতার মাধ্যমে, তার বিভিন্ন রকমের বক্তব্যের মাধ্যমে, বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে, সেই সবাইকে আসলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবার সময় এসেছে। এবং একই সাথে ছাত্রদলের যারা রয়েছেন, ছাত্রদলের সভাপতির সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদের জানিয়েছেন যে জুলাই গণহত্যার যে গণহত্যাটি হয়েছে, সেটার যেহেতু এখনো পর্যন্ত বিচার বা বিচারিক একেবারে সুনির্দিষ্ট প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার শুরু করতে পারেনি, সেই ব্যাপারে তারা আসলে তাগিদ দিয়েছে এবং এটিও বলেছে যে শহীদ বুদ্ধিজীবী দিবসে অর্থাৎ 1971 সালের 14ই ডিসেম্বর যে গণহত্যাটি চালানো হয়েছিল, সেই গণহত্যারও সঠিক বিচার এখনো পর্যন্ত হয়নি এবং সেটি ইতিহাসের দায় রয়েছে। যদি জুলাই গণহত্যার বিচার না হয়, সেটি আসলে ইতিহাসেরই দায় থেকে যাবে। সুতরাং কোনো রকম কোনো বিচারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এসব নিয়ে আসলে আলোচনা চলেছে। বিভিন্ন রাজনৈতিক দল মতবিরোধ রয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন। তবে একটা জায়গায় এসে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক ঐক্যমত্য পোষণ করেছেন, সেটি হলো নতুন বাংলাদেশ গড়বার জন্য দেশের স্বার্থে এবং একই সাথে ফ্যাসিবাদের বিপক্ষে ঐক্যমত্য থাকবার এবং ঐক্যবদ্ধ থাকবার, সেটি কিন্তু তারা বলেছেন। এবার আর একটু জানিয়ে রাখি যে এছাড়াও যে বাকি যে সাধারণ মানুষের পাশাপাশি
এখানে যারা এই শহীদ বুদ্ধি দিবসে যারা আসলে মারা গেছেন, যাদেরকে আসলে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের যারা সন্তান সন্ততি পরিবারের সদস্যবৃন্দ এখানে ছিলেন। এবং একই সাথে যখন সকালবেলার কথা একটু বলতে চাই যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সবাই এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন। তো সার্বিকভাবে নতুন বাংলাদেশে একেবারে ভিন্ন রাজনৈতিক একটি প্রেক্ষাপটে, ভিন্ন রাজনৈতিক একটি আবহে কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করা হচ্ছে এবং একেবারে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু স্মরণ করছে। তো এই হচ্ছে আমার কাছে আপাতত মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে এখনকার মতো সবশেষ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশাপাশি বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাবেন সহকর্মী শাহাদাত অব্র ও তানজিলা খান মিম। উজ্জ্বল, রায়েরবাজার বধ্যভূমিতে আমরা রয়েছি সকাল থেকেই এবং ধীরে ধীরে বেলা যত করাচ্ছে একটু একটু করে মনে হচ্ছে যে এখানে আগত মানুষের সংখ্যাও কমছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, স্কুল কলেজ বিদ্যালয় মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সঙ্গে এসেছেন এবং এই যে বেদিতে সেখানে ফুলেল শ্রদ্ধা নিয়ে স্মরণ করেছেন 14ই ডিসেম্বর পাক বাহিনীর হাতে নিহত হওয়া সকল বুদ্ধিজীবীদের। এই যে অভ্র, একটু আপনার কাছে আপনার সঙ্গেই বলতে চাই, এই যে বধ্যভূমি তৈরি করা হয়েছে 1996 সালে, জামি আল তিনি ছিলেন এবং ফরিদউদ্দিন আহমেদ ছিলেন, তাদের নকশায় কিন্তু 1996 সালে এই যে রায়েরবাজারে এই বধ্যভূমিতে এই যে স্মৃতিসৌধি, যেটাকে স্মৃতিসৌধ বলা হয়, বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয়েছে এই স্তম্ভটি, সেটি তৈরি করা হয়েছিল এবং সর্বশেষ সবকিছু মিলিয়ে 3 বছর লেগেছে কাজ করতে। কাজ চালানো শেষ হয় 1999 সালে, এটি মূলত তৈরি করা হয়েছে এবং এরপর থেকে কিন্তু প্রতি বছর এই 14ই ডিসেম্বর সারা দেশের মানুষ এখানে এসে শহীদদেরকে, যারা বুদ্ধিজীবীরা রয়েছেন, যারা পাক বাহিনীর হাতে নির্মমভাবে মানসিক শারীরিক অত্যাচার সহ্য করে, নির্যাতন সহ্য করে তারা নির্মমভাবে প্রাণ দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানায়। এই যে বলছিলাম, বেলা বাড়ার সাথে সাথে সংখ্যাটা আসলে কমছে, তবে সংখ্যাটাকে আসলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার ক্ষেত্রে কোনো বাধা আপনার কাছে মনে হয়? না ম্যাম, আমার কাছে কিন্তু কোনোভাবেই তা মনে হয় না। কারণ হচ্ছে এই যে শহীদ বুদ্ধিজীবীদের যে শোকাবহ একটি দিন, এই দিনটি আসলে মনের ভিতর ধারণ করার জিনিস। এটি আসলে বাহ্যিকভাবে ফুল দিয়ে হয়তোবা আমি আপনি দিলাম, সে তাতে যতখানি হচ্ছে শোক পালন করা হয়, ঠিক তেমনি কেউ যদি হচ্ছে ঘরে বসে তার মনে ধারণ করতে পারে, আমার কাছে কিন্তু হতেই পারে তিনি ব্যস্ত আছেন, আজকে আসতে পারেননি, কিন্তু তারও কিন্তু মনটা এই যে যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা শহীদদের যেই কবরগুলো রয়েছেন এখানে, তার মনটাও কিন্তু ঠিক এখানেই পড়ে আছে। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে কবর জিয়ারতের একটা বিষয় আছে, এখানে কিন্তু হচ্ছে যারা কিনা স্বজন আছে তাদের কিন্তু অনেক, যারা কিনা আছেন দেশে, তারা কিন্তু এসেছেন এবং তারা বলেছেন যে সংখ্যা কোনোভাবেই, এই যে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে সংখ্যা আসলে কোনোভাবে কি হচ্ছে যাচ করা যায় কিনা বা যাচাই বাছাই করার মতো কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, এটা কিন্তু কোনোভাবেই না। এটার কারণ হচ্ছে যে তিনি যেটি বলেছেন যে তাদের যে মনের ভিতর সবসময় তাদের স্বজনরা থাকে, সেটি কিন্তু সবসময় ছিল এবং একই সাথে আজকে বারবার সংখ্যার বিষয়টি আনছি কিংবা সংখ্যার বিষয়টি চলে আসছে এই জন্যই যে বিগত কয়েক বছর আমরা যেরকম মানুষের ঢল নামতে দেখেছি, আজ খানিকটা মনে হচ্ছে যে বিগত বছরগুলোর তুলনায় মানুষের সংখ্যাটাকে আসলে কম কিনা, সেই জায়গা থেকেই কিন্তু বারবার এই প্রশ্নটি উঠে আসছিল। হ্যাঁ, আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু হচ্ছে এখানে এসেছিল এবং কবর জিয়ারতের ব্যাপারটি, কবর জিয়ারত করা হয়েছিল, এটা কিন্তু আপনি জানেন। একই সাথে যারা কিনা ছাত্রছাত্রী আছে, কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে যে স্কুল কলেজের শিক্ষার্থী সবাই কিন্তু এখানে এসেছেন। একই সাথে যে পাশেই কবরস্থানটি আছে এবং গণকবর আছে, 24 জুলাই যেই যাদেরকে আইডেন্টিফাই বা যাদেরকে শনাক্ত করতে পারিনি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদেরকে এখানেই কবর দেওয়ার একটি ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের কবর কিন্তু জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং সাধারণ যারা শিক্ষার্থী এসেছে তারা কিন্তু একই সাথে বুদ্ধিজীবী যারা ছিলেন, যাদেরকে কিনা এখানে পাওয়া গিয়েছিল, আপনি জানেন যে সেই রাতের ঘটনা যে 25শে মার্চ রাত থেকেই কিন্তু হচ্ছে এই যে শুরু হয়, এরপরে কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত 15 তারিখ পর্যন্ত কিন্তু এই বুদ্ধিজীবী নিধনের কাজটি চলে। বিশেষ করে আমি যদি বলি যে শিক্ষাবিদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, শিক্ষাবিদ 9000, শিক্ষাবিদের ক্ষেত্রে যদি বলি 991 জন কিন্তু হচ্ছে মেরে ফেলা হয়েছে এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মিম, আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে স্বজনদের চোখে যেমন অশ্রু আমি দেখেছি, তেমনি আপনার চোখও ছলছল করছে মিম। এই যে আমাদের প্রত্যেকের মনে যে একটি চাপা কষ্ট, সেটি নিশ্চয়ই আপনার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি। তো মিম, আপনার কাছে কি মনে হয় এই স্বজনরা এখানে কি শুধুমাত্র তার যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তার জন্যই আসে, নাকি তাদের কষ্ট প্রকাশের একটি জায়গা হয়ে আসে? অবশ্যই কষ্ট প্রকাশের একটি জায়গা। তারা ধরে নেয় যাদের লাশ শনাক্ত করা যায়নি, তাদের স্বজন সন্তানেরাও কিন্তু ধরে নেয় যে এখানেই হয়তো তার প্রিয় মানুষটা, তার বাবা, তার মা আছেন, হয়তো এখানেই থাকবেন। সেই জায়গা থেকে তিনি আসেন এবং তারা একটা স্বপ্ন নিয়ে আসে যে নতুন বাংলাদেশ কিভাবে আসলে নতুনভাবে বিনির্মাণ করা যায়। এবং এই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন 2024 সালে এসে প্রতিটি নাগরিক দেখছে, সেই স্বপ্ন কিন্তু 1971 সালে ঠিক একই রকমভাবে যারা সেই সময়কার নাগরিক ছিল, যারা বুদ্ধিজীবী ছিলেন, তারাও কিন্তু দেখেছিলেন। তাই তাদের সন্তানরাও কিন্তু চায়, অনেক আঘাত এসেছে এই স্বাধীন বাংলার উপরে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে সুন্দর করে একটি সুন্দর সোনার বাংলা যেন খুব দ্রুতই বিনির্মাণ করা যায় এবং যেটি আগামী প্রজন্মের কাছে আসলে তুলে দেওয়া যাবে, আগামী প্রজন্মের হাতে যেই দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুলে দেওয়া যাবে, যে দেশ আসলে বিশ্বের কাছে একটি রোল মডেল হয়ে দাঁড়াবে। শুধুমাত্র যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য নয়, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এই দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট সব কিছুই আসলে ইতিহাসের পাতায় স্মরণীয় যেমন হয়ে থাকবে, অনুকরণীয় হয়ে থাকবে। দেশকে ভালোবাসার প্রতিটি আসলে বিশ্বের যারা রয়েছেন তাদের সকলের কাছে তেমনটা কিন্তু আসলে শহীদ যারা সন্তান রয়েছে তারা কিন্তু কামনা করে থাকেন। এর পাশাপাশি এই যে বলছিলাম যে সকলে আসছেন, সকলে মিলে কিন্তু একটাই কথা বলছেন, 1971 সালে যে স্বপ্ন যারা দেখেছিলেন, যে শহীদ বুদ্ধিজীবীরা তারা দেখেছিলেন, শহীদরা দেখেছিলেন, সে সময়কার যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সবাই দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বলা যাবে, সেটি বলা যাবে না। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের যে আসলে স্বাধীনতা, মূল স্বাধীনতা কিংবা সব কিছুর প্রেক্ষাপট, নতুন প্রেক্ষাপটে সেই জায়গাগুলো যেন ঠিক হয়, সেই কামনা কিন্তু তারা প্রত্যেকবারই যেরকম এসে করেন। এবার মনে হচ্ছিল কোথাও যেন তাদের এই ত্যাগ বা তাদের এই আবেদনটা দেশের মানুষের কাছে অনেকটাই কিন্তু বেশি লাগছিল। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে দেশের কাছে যে আমাদের একটি ঋণ, এখানে আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে এই বদ্ধভূমির এই যারা এসেছে প্রত্যেকের মনেই এই বুদ্ধিজীবীদের প্রতি এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কিন্তু একটি টান আছে। যেমনটা 24-এর কিন্তু যেই আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হয়েছে, সেটিতেও কিন্তু হচ্ছে একটি চেতনা ছিল, সেটিও কিন্তু মুক্তিযুদ্ধের প্রেরণা থেকেই আসা। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। পরবর্তী খবরে আমরা নিশ্চয়ই জানাবো যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কি হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বধ্যভূমি ও শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। 14 ডিসেম্বরের সকালে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে কনকনে শীত উপেক্ষা করেই ফুল হাতে বধ্যভূমিতে মানুষের ঢল। দিবসের শুরুতে রংপুর টাউন হল সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে একে একে নগরীর বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান ফুল দিয়ে। এ সময় শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিটের নীরবতা, দেয়া হয় গার্ড অফ অনার। এদিকে প্রথম প্রহরে খুলনার গল্লামারীর বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় মুক্তভাবে রাজনীতি করার প্রত্যাশা ব্যক্ত করেন দলের নেতাকর্মীরা। পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সিলেটের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। নগরের চৌহাট্টের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম, বরিশাল ও টাঙ্গাইলেও পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া সহ জেলাগুলোতে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচির। তামজিদ মির্জা, এখন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাংলা একাডেমিতে প্রথম জানাজা হয়েছে প্রয়াত কবি হেলাল হাফিজের। পরের জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন কবির মরদেহ প্রেস ক্লাবে কখন নাগাদ নিয়ে যাওয়া হবে? উজ্জ্বল, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের
প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে, তাকে এখন নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে জানাজাটি অনুষ্ঠিত হবে। তার গাড়িটি জানাজা শেষ করে তার যেই মরদেহ রাখা হয়েছে, যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি, সেই গাড়িতে তিনি এখন আছেন। তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে জানাজার শেষে তাকে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তার গাড়িটি, লাশবাহী গাড়িটি আমরা দেখছি বাংলা একাডেমি থেকে বের হচ্ছে এখন। তার পাশে, তার পেছনে যে গাড়িটি রয়েছে সেখানে তার স্বজনরা রয়েছেন। তার দীর্ঘদিন তার সঙ্গে যিনি যারা কাজ করেছেন, সাহিত্য নিয়ে যারা কাজ করেছেন তারা রয়েছেন। এই জানাজায় এসে অংশগ্রহণ করে তার পরিবারের সদস্যরা আসলে বলছিলেন যে তিনি কখনো অর্থের জন্য আসলে তিনি লিখেননি, তিনি লিখেছেন তার মানুষের জন্য, পাঠকের মন জয় করার জন্য। যার কারণে তার একাধিক বই না থাকলেও তিনি পাঠকের মাঝে কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকবেন বলে বলেছেন তার পরিবারের সদস্যরা, তার ভক্ত অনুরাগীরা। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যারা এসেছেন, এখানে সংস্কৃত উপদেষ্টা এসেছেন, তিনি বলেছেন যে এই কবি হেলাল হাফিজের যেই সৃষ্টি রয়েছে সেটি যাতে আগামী প্রজন্মের কাছেও তুলে ধরা যায়, দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়, সেজন্য কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়ে, তারা বলেছেন। তবে কবি আসলে দীর্ঘদিন তিনি একাকিত্বে ছিলেন। তবে কবি হেলাল হাফিজ বলেছিলেন যে বেদনাকে কেঁদো না, যদিও বেদনাকে কাঁদতে বলেননি, তারপরও তার এই চলে যাওয়ার কারণে কেঁদেছেন তার ভক্ত অনুরাগীরা, তার স্বজনরা কেঁদেছেন। সবাইকে কাঁদিয়ে পৃথিবীর এই সব প্রেম দ্রোহ সব কিছুকেই সাঙ্গ করে তিনি পাড়ি জমিয়েছেন, চিরবিদায় নিয়েছেন অনন্ত পথের এক যাত্রায়। তাকে এখন প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় প্রেস ক্লাবের পথে কবি হেলাল হাফিজের মরদেহ, সেখানে জানানো হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। রাজশাহীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিস্তারিত জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন আজ কতজন শহীদ পরিবারেরকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে, আর সেখানে কি কর্মসূচি রয়েছে? উজ্জ্বল, আসলে এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী বিভাগের শহীদ পরিবারদের হাতে যে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে সেটির সম্পূর্ণ আয়োজন হয়েছে। অতিথিরা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখন যাদের হাতে আসলে এই যে আর্থিক সহায়তাটি তুলে দেওয়া হবে তাদেরকে ইতিমধ্যে অডিটোরিয়ামে নিয়ে আসা হয়েছে এবং তারা এখানে অবস্থান করছেন। আমরা যেইটুকু আসলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানতে পেরেছি যে রাজশাহী বিভাগে প্রায় 63টি এই যে শহীদ পরিবার রয়েছে তার মধ্যে 43টি পরিবারের হাতে আসলে আজকের যে এই যে আর্থিক সহায়তা সেটি মূলত তুলে দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারকে, শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে আসলে দেওয়া হবে। এখানে সকলে উপস্থিত আছেন, আসলে নানা তাদের যে গল্প, কারা কিভাবে শহীদ হয়েছেন সেইগুলোও কিন্তু আসলে এখানে যে ফাউন্ডেশনে আছেন তারা রেকর্ড করেছেন। কোন পরিবারটি আসলে কতটা অসহায় অবস্থায় আছে, তারা কি চান এই হত্যাকাণ্ডের যে বিচার সেটি তেমন যারা দাবি করেছেন, একই সাথে পরিবারগুলোর নানা ধরনের সহায়তার কথা তারা বলেছেন। ফাউন্ডেশন সেগুলো রেকর্ড করেছেন এবং প্রত্যেকের কাছেই কিন্তু তারা এই গল্পগুলো শুনেছেন এবং এখন তারা অপেক্ষায় আছেন অতিথিরা আসলে তাদের হাতে আসলে যে আর্থিক সহায়তার চেক সেগুলো তুলে দেওয়া হবে। ইতোমধ্যেই চেকগুলো প্রস্তুত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একই সাথে এখানে যারা আছেন তাদেরকে নানাভাবেই কিন্তু আসলে ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক সমন্বয়ক সার্জিস আলম, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন এবং তিনি উপস্থিত হলে অন্যান্য যেই অতিথিরা আছেন তাদের সহ প্রত্যেকেই কিন্তু আসলে এখানে আসবেন এবং ইতোমধ্যে আমরা আসলে যেটি লক্ষ্য করছি উজ্জ্বল, যে যারা অতিথিরা আছেন তারা ইতোমধ্যেই কিন্তু প্রবেশ করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই অনুষ্ঠানটি আসলে শুরু হবে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। দেখছেন এখন ঢাকা।
বন্যার পানি নামতে দেরি করায় সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ কাজের জরিপ শুরু হয়েছে দেরিতে। নভেম্বরের মধ্যে জরিপের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে অর্ধেকেরও কম। এই অবস্থাতেই কাল শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। তবে এবার নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঝুঁকিতে থাকবে হাওরের বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। বিস্তারিত প্রতিবেদনে। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জের প্রান্তিক পর্যায়ের কৃষকদের ভাগ্য নির্ধারণ করে হাওরের বোরো ধানের উপর। কিন্তু 2017 সালে আগাম বন্যায় এই অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকরা। সাথে প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী জেলার ছোট বড় 134টি হাওরে প্রতি বছর 2.25 লাখ হেক্টরের মতো জমিতে বোরো ধানের আবাদ হয়। বিপুল এই ফসল রক্ষায় হাওরে বেড়িবাঁধ আছে প্রায় 1718 কিলোমিটার। এর মধ্যে 1162 কিলোমিটার বাঁধের জরিপের কাজ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জরিপ হয়েছে অর্ধেকেরও কম। এছাড়া নীতিমালা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের কাজ শেষ করার কথা থাকলেও চলতি বছর পানি নামতে দেরি হওয়ায় সব কাজই শুরু হয় দেরিতে। তবে চলতি বছর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাঁধ নির্মাণে অগ্রগতি না থাকায় চরম দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। এছাড়া নির্মাণ কাজ সঠিকভাবে হওয়া নিয়েও শঙ্কা হাওরের নেতাদের। আমরা বুড়োর মৌসুম লাগানোর পরপরেই বেড়িবাঁধ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত বেড়িবাঁধের কোনো খবর নাই। বাঁধের কাজটা ঠিক মতো না হয়, তত্ত্বাবধান না হয়, আমরা দান ফান করবো। এই দান ফান তো আমরা ফাইনে বাসায় লই যাই। কষ্ট করে ক্ষেত করতেছি, এটি আকুল আবেদন জানাই বর্তমান সরকারের কাছে, যাতে আমরা এই যে বাঁধের কাজটা দ্রুত শুরু হয় এবং কাজটা যাতে টেকসই হয়। এমনি যেভাবে হওয়ার কথা এইভাবে হয় না। 18 সালও ঠিক আছে, এরপর থেকে ওই বিচ্যুতি করছে, নীতিমালা ফলোই করা হয়। এবার প্রথম পর্যায়ে সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ বাবদ 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। তবে জরিপের কাজ শেষ হলে বরাদ্দের পরিমাণ আরও বাড়বে। 2024-25 অর্থ বছরে আমরা সুনামগঞ্জ জেলায় প্রায় 665টি স্কিম অনুমোদন দিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন উপজেলাগুলোতে গণশুনানি সম্পন্ন হয়েছে। এখন পিএইচি গঠন কিছু চলতেছে। আশা করতেছি যে নির্ধারিত সময়ের ভিতরেই পিএইচি গঠন করে কাজ শুরু করতে পারবে। 15 ডিসেম্বর থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের মেয়াদকাল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে আসন্ন বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসল ক্ষতির শঙ্কা থেকেই যাচ্ছে হাওরের কৃষকদের। তাই যথাসময়ে কাজ সম্পন্নের দাবি তাদের। এখন সুনামগঞ্জ। কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে 11 ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশা ও ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডার কারণে কাজ কমেছে, সাথে কমেছে আয়ও। অন্যদিকে বেড়েছে শীতজনিত নানা রোগের প্রকোপ। শ্রমিকদের অভিযোগ, ঠান্ডার কারণে কাজ করতে না পারায় ঠিকমতো মজুরি পাচ্ছেন না তারা। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে শীতবস্ত্রের কেনাবেচা। ফুটপাত ও হকার্স মার্কেটে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের ভিড় ছিল সবচেয়ে বেশি। বেচাকেনা ভালো হওয়ায় সন্তোষ জানিয়েছেন বিক্রেতারাও। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এতে করে মধ্যপ্রাচ্যের বড় এই শ্রমবাজারে দিন দিন কমছে কর্মী প্রেরণ। অন্যদিকে দেশটিতে থাকা প্রবাসী প্রতিষ্ঠান ও নিয়োগদাতা পরিবর্তনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। কামরুল হাসান জনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু বেশ কিছুদিন ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। এতে করে ভ্রমণে আগ্রহীরা যেমন হতাশ হচ্ছেন, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। বর্তমানে শুধুমাত্র আমিরাত ঘোষিত চলমান সাধারণ ক্ষমার আওতায় থাকা প্রবাসী ও দুবাইয়ে শিক্ষাগত সনদধারী চাকরি প্রত্যাশীদের ভিসা দেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য আউটসাইড কান্ট্রির সব ধরনের ভিসাই প্রায় বন্ধ বলা যায়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে বছর ব্যবধানে বহির্বিশ্বে বাংলাদেশি কর্মী প্রেরণ কমেছে প্রায় 4 লাখ। চলতি বছর নভেম্বর পর্যন্ত বিদেশে পাড়ি দিয়েছেন 9 লাখের মতো কর্মী। 2023 সালে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন প্রায় 99,000 বাংলাদেশি। চলতি বছর এই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ভিসা সংকটের পাশাপাশি দীর্ঘদিন আমিরাতে থাকা প্রবাসীরা নিয়োগদাতা পরিবর্তন নিয়ে ভুগছেন জটিলতায়। ইউই গভর্নমেন্টের সাথে একটা আলাপ আলোচনা করে আমাদের ভিসার এমপ্লয় ভিসাটা যেন অতি শীঘ্রই চালু করার ব্যবস্থা করা হোক। বারবার বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টিতে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা, প্রশিক্ষণ না থাকা ও দক্ষ শ্রমিকের অভাবকে দায়ী করছেন প্রবাসীরা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের আবুধাবিস্থ যে আমাদের দূতাবাস আছে তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের এই সমস্যাগুলো তুলে সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করছে। আমিরাতে ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি দেশটিতে কর্মস্থল পরিবর্তনের সুবিধা চালু করতে কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার তাগিদ দিচ্ছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। চরম জ্বালানি সংকটে ক্যারিবীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ কিউবা। রাজধানী হাভানায় গ্যাস স্টেশনের বাইরে গাড়ির লম্বা লাইনে ভোগান্তিতে পড়েছেন চালকরা। রয়টার্সের প্রতিবেদন বলছে, গেল কয়েকদিন ধরে কিউবার অধিকাংশ গ্যাস স্টেশনে গ্যাসোলিন ও ডিজেলের মতো জ্বালানির সরবরাহ আশঙ্কাজনক হারে কম। শহরের বাইরে থেকেও রাজধানী হাভানায় ছুটে আসতে হচ্ছে মোটর বাইক চালকদের। দেশটিতে জ্বালানি সংকট এতটাই তীব্র যে গেল 2 মাসে 3 বার গোটা দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ব্ল্যাকআউটের কারণে স্কুল, কলেজ ও বেশ কিছু শিল্প কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কিউবার বাম নেতৃত্বাধীন সরকার। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে কিউবার আর্থিক লেনদেনের যে চুক্তি হয় সে চুক্তির কারণে মুক্ত বাজার থেকে জ্বালানি কিনতে পারছে না দেশটি। এছাড়া চলতি বছরের শুরুতে আঞ্চলিক কয়েকটি মিত্র দেশের কাছে ভর্তুকি ছাড়া জ্বালানি বিক্রি করে কিউবা। উদ্দেশ্য ছিল এখান থেকে যে পরিমাণ ডলার আয় হবে তা দিয়ে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ সচল রাখা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুটিং ফেডারেশনে চলছে অচলাবস্থা। ছুটিতে আছেন খেলোয়াড়রা, অথচ দরজায় করা নাড়ছে এশিয়ান কাপ শুটিং টুর্নামেন্ট, যদিও এখনও ঘোষণা হয়নি নতুন কমিটি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। শুটিং ফেডারেশনের ভবিষ্যৎ ঝাপসা নাকি স্বচ্ছ, সুদূর আগামীর কথা আপাতত তোলা থাক, কিন্তু কার্যকর কমিটির অবর্তমানে বর্তমানটাও যে দোদুল্যমান। গ্রাউন্ড আছে, শুটার নেই, দরজায় করা নাড়ছে এশিয়ান কাপ শুটিং, অথচ অংশগ্রহণের নিশ্চয়তা নেই। ব্যাংককে আপনার ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে খেলা শুরু হবে এশিয়া কাপ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের এর আগের বারও আমাদের টিম ব্রোঞ্জ আছে, তো সেই মেয়েদের টিমে, ইউথ টিমে ব্রোঞ্জ এবারও আমাদের পাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি আছে এবং আমি সম্ভাবনা দেখছি। পরিকল্পনাহীনতা আর যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে উজ্জ্বল সম্ভাবনা থাকার পরেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি শুটিংয়ে। বৈশ্বিক প্রতিযোগিতাতেও যার প্রভাব বিদ্যমান। বেশিরভাগ প্রতিযোগিতায় 2/3 রাউন্ডে পদকের লড়াইয়ে থাকলেও শেষে এসে খেই হারিয়ে ফেলেন দেশের শুটাররা। এশিয়ান গেমসে আমাদের মেয়েদের টিম চায়না, ইন্ডিয়া এবং ইরান এদের সবার থেকে তারা মানে ফার্স্ট 30 শটস পর্যন্ত তারা নাম্বার 1-এ ছিল। আমার হাত পা কাঁপছিল ভয়ে যে আমরা কি গোল্ড পেয়ে যাবো নাকি, বাট গিয়ে আমরা 8th হয়ে গেলাম। বর্তমানে ভারতে শুটিং ফেডারেশনের বাৎসরিক বাজেট হয় 100 কোটি টাকা। বাংলাদেশে সেখানে কোটির অঙ্কটাও স্পর্শ করে না। যদিও দুই দেশের বাস্তবতা ভিন্ন, তবুও নতুন ক্রীড়া উপদেষ্টা আসায় নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ফেডারেশনের। উনি যেহেতু ইয়াং ব্লাড এবং ইয়াং একটা আধুনিক যুগের ছেলে এবং উনি অ্যাডভাইজার হচ্ছেন এটা, সো উনি এখানে এসে এই জায়গাটাকে দেখলে, উনি প্র্যাকটিক্যালি যদি কখনো দেখেন এবং জিনিসটা বুঝেন, তাহলে আমার মনে হয় উনি এটাকে ধরতে পারবেন। অবশ্য শুধু টাকা খরচ করলেই পদক মিলবে এমন নিশ্চয়তার সূত্র নেই। খেলোয়াড়দের মধ্যেও থাকতে হবে পদক জয়ের ক্ষুধা। তবে সবার আগে দরকার পদক জয়ের প্রস্তুতির জন্য শক্ত একটা মঞ্চ। আগের সভাপতিকে অব্যাহতি দেওয়ার পর কার্যকরী কমিটির অভাবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যক্রম বেশ কিছুদিন যাবতই বেশ স্থবির হয়ে পড়েছে। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ শুটিংয়ে বাংলাদেশের অংশগ্রহণ পড়েছে অনিশ্চয়তার মুখে। তাই ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে শুটিং ফেডারেশনের দাবি দ্রুতসত্বর কার্যকরী কমিটি নিয়োগ দিয়ে কার্যক্রম সচল করার, যাতে করে বাংলাদেশ এশিয়ান কাপ শুটিংয়ে অংশগ্রহণ করতে পারে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।
এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ দেশবাসীর। তারা তাদের ত্যাগের মাধ্যমে অবশ্য আমাদের জন্য একটা রাস্তা রেখে গেছে যেন আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। আমরা চাই সামনে আরো সুন্দর করে এটা পালন হোক, আমরা যে তাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। গণতন্ত্রে ফেরায় শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ, বললেন ফখরুল। ফ্যাসিবাদের সহযোগী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যান নাগরিক কমিটির। সর্বস্তরের শ্রদ্ধা শেষে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা, প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজার পর বিকেলে দাফন। তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে, এটা ওনার অর্জন। জরিপের অর্ধেক বাকি রেখে সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ, ঝুঁকিতে বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।